একসময় তলাবিহীন ঝুড়ি বলা হলেও এখন জিডিপির হিসেবে বাংলাদেশ বিশ্বের ৪৪তম অর্থনীতি, আর মাথাপিছু ক্রয় ক্ষমতার হিসেবে ৩৩তম। নিম্ন আয়ের দেশগুলোকে পেছনে ফেলে অনেক আর্থসামাজিক সূচকেই বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার শীর্ষে। আরো জানাচ্ছেন তৃষ্ণা হুমরাই। দেশের প্রথম জাতীয় বাজেট ছিল মাত্র ৭৮৬ কোটি টাকার, আর ৪.৫ দশকের মধ্যে সেটি ৩৭৫ গুণ বেড়ে হয়েছে ২,৯৫,০০০ কোটি টাকা। অর্থনীতির এই বিস্তার শুধু আকারে নয়, ধারাবাহিকভাবে ৬-এর বেশি প্রবৃদ্ধি ধরে রেখেও তাক লাগিয়ে দিয়েছে পুরো বিশ্বকে। মাত্র ১ দশক আগেও এদেশের ৫৭% মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করত, এখন তা অর্ধেকে নেমেছে, আর মূল্যস্ফীতি ১০% নিচে। বিশ্বব্যাংক আর IMF বলছে বাংলাদেশের এই অর্জন খুবই তাৎপর্যপূর্ণ। তবে উন্নয়নের এই ধারাবাহিকতা ধরে রাখাকেই বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক এই গভর্নর। সুবিধাগুলো তো পাবে সাধারণ মানুষ এবং বিভিন্ন শ্রেণীর মানুষ, এই ব্যাপারে কতগুলো চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে। দারিদ্র বেশি কমেছে, কিন্তু তবু আমাদের আরো বেশি কমাতে হবে। তাছাড়াও যে এই ধারাটাকে সাস্টেনেবল করা একটা চ্যালেঞ্জের ব্যাপার। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা বা MDG পূরণেও বাংলাদেশ এখন সারা বিশ্বে উদাহরণ। মাথাপিছু আয় বেড়ে হয়েছে ১,৩১৪ মার্কিন ডলার বা ১ লাখ টাকারও বেশি। অর্থনীতিবিদ ডক্টর খন্দকার গোলাম মুয়াজ্জম বলেন, সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতায় গত কয়েক বছরে অর্থনীতির স্বস্তিদায়ক দিক। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রয়েছে, সরকারের যে দায়, সেই দায়ের পরিমাণও একটি সীমিত পর্যায়ে রয়েছে, এবং সরকার বিনিয়োগও করতে পারছেন সেটির থেকে। কিন্তু যেটি গুরুত্বপূর্ণ সেটি হলো যে এই সামষ্টিক স্থিতিশীলতার যে সুবিধাটি সার্বিক অর্থনীতিতে পড়ার কথা ছিল, সেই মাত্রায় সেটি পড়ছে না। পোশাক খাত ও রেমিটেন্সকে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার দুই স্তম্ভ বলেন অর্থনীতিবিদরা। তবে অর্থনীতির অগ্রযাত্রায় অবদান রাখছে আরো অনেক খাত। তৃষ্ণা হুমরাই, ৭১। নির্দিষ্ট সময়ে রাজস্ব আদায়ের লক্ষ্যে যশোর কাস্টমসে APA চুক্তি স্বাক্ষরিত হয়েছে।